এই শওকত মোল্লা সুজিত বোসরা যত টাকা লুট করেছে, যত মানুষটা খুন করেছে, এই একটা শওকত মোল্লার হাতে যত মানুষের রক্ত লেগে আছে, শওকত মোল্লার এখন 3 জন্ম জেল খাটা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন যে ও বোম মারে, ও তো নিজেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে যে তুই তো সারাদিন বোম বানাস, বোম মারিস। তো উনি জানতেন তো যে শওকত বোম মারে, তারপরে সেই শওকতকে উনি জেড ক্যাটাগরি সিকিউরিটি দিয়েছিলেন, যাতে সরকারি সিকিউরিটি গার্ড নিয়ে শওকত আরও ভালো করে বোমাবাজি করতে পারে। যারা গ্রেপ্তার হচ্ছে যেন কয়েকদিন পরে বেল পেয়ে বেরিয়ে না আসতে পারে, এদের যেন ট্রায়াল হয়, কনভিকশন হয় এবং এদের প্রত্যেকের জন্য যা কৃতকর্মে যা শাস্তি পাওয়ার তা যেন এরা পায়। এটাই ওরা 15 বছর সরকার চালিয়ে কোনো কলকারখানা বানাক কি না বানাক, কলেজের ইউনিয়ন রুম থেকে শুরু করে পাড়ার ক্লাব সব জায়গায় একটা করে গোপন বেডরুম বানিয়ে রেখে দিয়েছে। এরা যা পাপ এরা করেছে, যা অপরাধ এরা করেছে, এদের খালি এই জন্ম নয়, আগামী 3টে জন্ম জেলে থাকা উচিত এদের। যদি হকারি করে বড় লোক হয়ে থাকেন তার জন্য আমরা গর্বিত। হকাররা চুরি করেননি, ডাকাতি করেননি, তারা আদানি আম্বানির পায়ে তেল দিয়ে ভারতের সম্পদ বেচেননি। তারা যদি মাথার ঘাম পায়ে ফেলে গতর খাটিয়ে পরিশ্রম করে যদি তারা উপার্জন করে থাকেন, তারা বড় লোক হয়ে থাকেন, আমরা গর্বিত সেই হকারের জন্য। হ্যাঁ, সে তো এখন ধরুন শুভেন্দু অধিকারীও তৃণমূল থেকে গিয়ে বিজেপিতে গিয়ে মুখ্যমন্ত্রী হয়ে গেলেন, ওটাকেও সুসাইড ঢুকে ভালো হয়ে বেরোনো বলে। থেকে বারবার প্রাক্তন সিপিএম বলছেন কেন? কীভাবে দেখছি? আমি দেখছিই না। ওদের দলের ব্যাপার ওরা বুঝবে, আমাদের কী আছে। আমাদের ওর থেকে অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে দেখার মতো। ভেঙে গেলে ভেঙে যাবে, ওদের সমস্যা, সেটা আমাদের কী আছে। আমরা তো জানতাম যে তৃণমূল যখন সরকারে থাকবে না তখন দলটা থাকবে না। আমাদের কথাটা ভুল ছিল না, এখন সবাই দেখছেন। হ্যাঁ, সে তো এখন ধরুন শুভেন্দু অধিকারীও তৃণমূল থেকে গিয়ে বিজেপিতে গিয়ে মুখ্যমন্ত্রী হয়ে গেলেন, ওটাকেও সুসাইড ঢুকে ভালো হয়ে বেরোনো বলে। আপনারা শুভেন্দুকে বলার সময় প্রাক্তন তৃণমূল বলেন না, ঋতব্রত থেকে বারবার প্রাক্তন সিপিএম বলছেন কেন? কীভাবে দেখছি? আমি দেখছিই না। ওদের দলের ব্যাপার ওরা বুঝবে, আমাদের কী আছে। আমাদের ওর থেকে অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে দেখার মতো। আমাদের গোটা বাংলা জুড়ে বাড়ির ভাঙা হচ্ছে, লোকের হকার উচ্ছেদ হচ্ছে, গোটা পশ্চিমবাংলা জুড়ে জিনিসপত্রের দাম বাড়ছে। আমাদের দেখার মতো কি বিষয়ের অভাব হয়েছে আমরা এখন তৃণমূলের ভাঙন দেখতে যাব? একটার পর একটা নেতা আমরা দেখতে পাচ্ছি গ্রেপ্তার হচ্ছে, সুজিত বসু থেকে শুরু করে হওয়াই উচিত, বাকিগুলোরও হওয়া উচিত। যেগুলো এখনো বাইরে আছে, এখনো বাইরে আছে কেন? এরা যা পাপ এরা করেছে, যা অপরাধ এরা করেছে, এদের খালি এই জন্ম নয়, আগামী 3টে জন্ম জেলে থাকা উচিত এদের প্রত্যেক। কিন্তু আমাদের এটাই আশা থাকলো, আবেদন থাকলো, যারা গ্রেপ্তার হচ্ছে যেন কয়েকদিন পরে বেল পেয়ে বেরিয়ে না আসতে পারে, এদের যেন ট্রায়াল হয়, কনভিকশন হয় এবং এদের প্রত্যেকের জন্য যা কৃতকর্মে যা শাস্তি পাওয়ার তা যেন এরা পায়। এই শওকত মোল্লা সুজিত বোসরা যত টাকা লুট করেছে, যত মানুষটা খুন করেছে, এই একটা শওকত মোল্লার হাতে যত মানুষের রক্ত লেগে আছে, শওকত মোল্লার এখন 3 জন্ম জেল খাটা উচিত। সুজিত বোস যত টাকার মালিক হয়েছে না, আমি বলছি সুজিত বোসকে না জেলে বসিয়ে ও মোট একদিনে যত টাকা চুরি করে, যত টাকা কামিয়েছে, ওই টাকাগুলোকে ক্যাশ করে বান্ডিল করা নোট ওর সামনে রেখে বলা উচিত, টাকাগুলো গোনা শেষ করলে তোমার জেল থেকে ছেড়ে দেওয়া হবে। ওর নিজে সারা জীবনে যত টাকা কামিয়েছে, ওর নিজে সারা জীবনে গুণে শেষ করতে পারবে না, ওর এই জীবনে জেল থেকেও বেরোনো হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন যে ও বোম মারে, ও তো নিজেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে যে তুই তো সারাদিন বোম বানাস, বোম মারিস। তো উনি জানতেন তো যে শওকত বোম মারে, তারপরে সেই শওকতকে উনি জেড ক্যাটাগরি সিকিউরিটি দিয়েছিলেন, যাতে সরকারি সিকিউরিটি গার্ড নিয়ে শওকত আরও ভালো করে বোমাবাজি করতে পারে। এটাই তো তৃণমূলের রাজনীতি। অনুব্রত মণ্ডল পুলিশের বডিগার্ড নিয়ে দাঁড়িয়ে থেকে পুলিশকে মারার, পুলিশের গাড়িতে বোম মারার হুমকি দিত। মমতা বন্দ্যোপাধ্যায় তো এই কাজগুলো করার জন্যই পুলিশকে ব্যবহার করেছেন। এটাই ওরা 15 বছর সরকার চালিয়ে কোনো কলকারখানা বানাক কি না বানাক, কলেজের ইউনিয়ন রুম থেকে শুরু করে পাড়ার ক্লাব সব জায়গায় একটা করে গোপন বেডরুম বানিয়ে রেখে দিয়েছে। আমরা গর্বিত। যদি হকারি করে বড় লোক হয়ে থাকেন তার জন্য আমরা গর্বিত। হকাররা চুরি করেননি, ডাকাতি করেননি, তারা আদানি আম্বানির পায়ে তেল দিয়ে ভারতের সম্পদ বেচেননি। তারা যদি মাথার ঘাম পায়ে ফেলে গতর খাটিয়ে পরিশ্রম করে যদি তারা উপার্জন করে থাকেন, তারা বড় লোক হয়ে থাকেন, আমরা গর্বিত সেই হকারের জন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি গেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাচ্ছেন, দিল্লি থেকে লড়াই করবেন বলছে। দেখো, ও দিল্লি যাচ্ছে না, জাহান্নাম যাচ্ছে, সেটা বড় কথা নয়। কিন্তু আমরা বলছি ইডিকেও যে আপনারা ডেকেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, সে বলেছে সে নাকি এত অসুস্থ, এই মরে যায় কি সেই মরে যায়, তাই নাকি 15 দিন এখন ইডির দপ্তরে যেতে পারবে না। ও কলকাতা ইডির অফিসে যেতে পারছে না অসুস্থ বলে, এদিকে প্লেন ধরে দিল্লি চলে যাচ্ছে। এটা কেমন অসুখ? ওকে ইমিডিয়েটলি ধরে জিজ্ঞেস করা উচিত তোমার অসুখটা কেমন, যে দিল্লি যেতে পারো তাহলে ইডির দপ্তরে আসতে পারছো না কেন? ও কোন প্রমাণ লোপাট করার জন্য, কোন নেতার সঙ্গে সেটিং করার জন্য, কার পায়ে ঝাঁপ দেওয়ার জন্য দিল্লি গেছে, সেটা দেখা দরকার। একটা ককরোচ যন্ত্রপাতি আমরা দেখলাম যে তারা বিক্ষোভ দেখালেন যন্তর মন্ত্রের বাইরে, তারা যে দাবি রেখেছিলেন যে তারা শিক্ষামন্ত্রী কেন্দ্রীয় তার পদত্যাগের দাবি চাইছেন এবং তার জন্য তারা কি বিক্ষোভও দেখালেন, এই বিষয়টা কীভাবে দেখছেন? হওয়াই উচিত বিক্ষোভ। এবং গোটা ভারত জুড়ে
তরুণ প্রজন্মের মধ্যে জেনজি যাদেরকে বলা হয় বা মিলেনিয়ালদের একটা অংশ, তাদের মধ্যে বিজেপির বিরুদ্ধে যে তীব্র রাগ, তীব্র ঘৃণা তৈরি হয়েছে, এটা তার একটা রিফ্লেকশন। এবং দেখুন, একটা অদ্ভুত জিনিস দেখছি কংগ্রেস জনতা পার্টির পক্ষ থেকে, এটা তো বেসিক্যালি একটা প্যারোডি অ্যাকাউন্ট হিসেবে শুরু হয়েছিল। এরা যখন যে দাবিগুলো করেছিল, দাবিগুলো কী ছিল, যে কেন ভারতে যে কেন এখনও পর্যন্ত হচ্ছে মনে করুন মহিলা সংরক্ষণ হবে না 50%, কেন এসআইআরের নাম করে যদি কোনো জেনুইন ভোটারকে নাম বাদ দিয়ে দেওয়া হয় ভোটার লিস্ট থেকে, তাহলে কেন ইলেকশন কমিশনারের বিরুদ্ধে সরাসরি মামলা হবে না, দেশদ্রোহিতার মামলা হবে না। হ্যাঁ, কেউ যদি রাজনীতিতে বারবার দল পরিবর্তন করে, তাহলে তার ভোটে দাঁড়ানোটাকে কয়েক বছরের জন্য সাসপেন্ড করে দেওয়া কেন হবে না। এই ধরনের প্রশ্নগুলো তুলেছিলেন, যেগুলো তো অত্যন্ত স্বাভাবিক প্রশ্ন, গণতন্ত্রের তো জরুরি প্রশ্ন। এই প্রশ্নগুলো তোলার ফলে ভারতে কারোর গায়ে লাগলো না, খালি বিজেপির গায়ে লেগে গেল। সেখান থেকেই বোঝা যায় যে বিজেপি ভারতে কোন ধরনের রাজনীতি করছে। তো এটাও প্রশ্ন হচ্ছে 22 মিলিয়ন ফলোয়ার ছিল ইনস্টাগ্রামে, সেখানে আজকে বেশ কয়েক হাজার দেখা গেল মাত্র এসেছে। তো 22 মিলিয়ন ফলোয়ার তো গোটা ভারত থেকে আমিও তোদের ফলোয়ার, আমি দিল্লি যাইনি, ইনস্টাগ্রামে তোদের পেজকে আমিও ফলো করি, তাতে কী আছে? 22 মিলিয়ন মোদির যত ফলোয়ার, মোদির মিটিংয়ে অত লোক হয় নাকি? মমতা ব্যানার্জির যত ফলোয়ার আছে ইনস্টাগ্রামে আর ফেসবুকে আর এক্সে, মমতা ব্যানার্জি সব মিটিংয়ে অত মিলিয়ন লোক হয় নাকি? এই ফলোয়ারের সাথে মিটিংয়ের ভিড়ের কী সম্পর্ক রয়েছে? যে মানুষ মিটিং মিছিলে এসে আমার বক্তৃতা শুনতে পাচ্ছেন না, তার কাছেও আমার কথার আগে পৌঁছে দেওয়ার জন্যই তো সোশ্যাল মিডিয়া। তো সোশ্যাল মিডিয়ার ফলোয়ার তো সংখ্যা সবসময় বেশি হবে। ওরা তো মিথ্যে কথা বলে, তো প্রমাণিত হয়ে গেছে। সে কংগ্রেস জনতা পার্টির পক্ষ থেকে তো ওদের তো গোটা ওই ডেটা পাবলিশ করে দেখিয়ে দিয়েছে, 94% অ্যাকাউন্টকে ফলো করা হচ্ছে ভারত থেকে। এবার আমরা অনুরোধ করছি নরেন্দ্র মোদীর অ্যাকাউন্টের এবার ওই মেটা ডেটাটা পাবলিশ করা হোক। নরেন্দ্র মোদীর অ্যাকাউন্টে কতগুলো জেনুইন ফলোয়ার আছে, কতগুলো এদিক ওদিককার ফলোয়ার আছে আমরা দেখতে চাই। নাহলে কেন এরকম হয় যে নরেন্দ্র মোদীর অ্যাকাউন্টে এত মিলিয়ন ফলোয়ার, তবু লাইক যা পড়ে, শেয়ার যা পড়ে রাহুল গান্ধীর অর্ধেক? এটা কেন হয়? নরেন্দ্র মোদীও স্বচ্ছতার জন্য ওটাকে বার করে দিন না, বিজেপিও স্বচ্ছতার জন্য বার করে দিক না সোশ্যাল মিডিয়াতে ওদের ফলোয়ারের সংখ্যা। আপনারা দেখেন না, আপনারা যখন কোনো বিজেপি বিরোধী খবর করেন, তলায় যারা এসে বিজেপির হয়ে গালাগাল করে আপনাদেরকে, দেখবেন প্রতিটা দেখবেন হচ্ছে লক প্রোফাইল, আর প্রত্যেকটার হচ্ছে ওই এআই করা অ্যানিমেশনের কিছু ছবি প্রোফাইল পিকচার করা, মটরশুটির ডানার মতো, দেখতেও পারবেন না প্রোফাইল পিকচারটা কী। এগুলো কীভাবে পরিচালিত হয় আমরা জানি না।